অন্ধকার রাত, গ্রামের নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরছিল শরীফ। পথের মাঝে পরিত্যক্ত পশু হসপিটাল পার হতেই তার ডাক পড়ল পিছন থেকে। সে ডাক শুনে সে পিছনে তাকিয়ে যা দেখল তা দেখে সে নিজেও অবাক হয়ে গেল। আর আমি বিশ্বাস করি এই পুরো ঘটনাটি যদি আপনি শোনেন তাহলে নিশ্চিত হারিয়ে যাবেন অজানা ভয় আর রহস্যের জগতে। তাহলে দেরি কেন, চলুন শুরু করি আজকের রহস্যের যাত্রা। স্বাগত জানাই ভয়ের ঘন্টার 11তম এপিসোডে। সাথে আছি আমি আরিফ। শুরু করছি আজকের এপিসোড। ভয়ের ঘন্টা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই আমার সালাম নেবেন। আমি মোহাম্মদ হাসান গালিব, বর্তমানে খুলনাতে আছি। আমি বিএসসি শেষ করলাম বছরখানিক হলো। পরীক্ষা শেষ করার কয়েকদিন পর এক সন্ধ্যায় আমি আমাদের ভার্সিটির সামনে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম বেশ কয়েকজন বন্ধুদের সাথে। আড্ডার মাঝে হঠাৎ আমার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। আমি ফোনটা রিসিভ করেই সালাম দিই। সাথে সাথেই ওপাশ থেকে একজন সালামের উত্তর নিয়ে পাল্টা আমাকে সালাম দেয়। আমিও সালামের উত্তর নিয়ে জিজ্ঞাসা করলাম, কে বলছেন? ওপাশ থেকে উত্তরের বদলে প্রশ্ন এলো, আপনি গালিব না? মডেল কলেজে পড়তেন? আমি বললাম হ্যাঁ, কিন্তু আপনি কে? এবার ওপাশ থেকে উত্তর এলো, দোস্ত আমাকে চিনতে পারলি না? আমি শরীফ, তোর কলেজের বন্ধু শরীফ রে। গালিব কেমন আছিস? আমি এটা শোনা মাত্রই প্রচণ্ড রকমের অবাক হয়ে যাই আর ওকে বলতে শুরু করি, শরীফ কিরে বন্ধু, তুই বেঁচে আছিস? এত বছর পর কোথা থেকে এলি? একদম ভুলে গেছিস? ইত্যাদি ইত্যাদি বলতেই থাকলাম। আসলে আমি আমার সব থেকে কাছের বন্ধুকে পেয়েছি, যে কিনা হঠাৎ করে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আজ হঠাৎ করে তার ফোন পেয়ে অনেকটা আবেগে ভেঙে পড়ি। যাই হোক, তখন ফোনের ওপাশ থেকে শরীফ বলে উঠল, বন্ধু আমার সব মনে আছে, ভুলিনি তোদেরকে। তবে একটু ঝামেলা হয়েছিল, যার কারণে যোগাযোগ বন্ধ ছিল। এরপর সে বলল, বন্ধু তোকে অনেক কিছু বলার আছে আমার, একটু দেখা করতে পারবি কাল সন্ধ্যায়? আমিও হ্যাঁ সূচক উত্তর দিয়ে বলি, কোথায় দেখা করবি বল? শরীফ আমাকে বলল, আমাদের কলেজের সামনে যে মামার দোকান আছে সেখানে দেখা করব। এখানে বলে রাখা ভালো লিসেনার্স, আমার বন্ধু শরীফের বাড়ি ছিল মূলত সাতক্ষীরা জেলাতে। সে পড়ালেখাতে খুব ভালো একজন ছাত্র ছিল। কলেজের হোস্টেলে থেকেই পড়াশুনো করত শরীফ, আর আমি থাকতাম খুলনা শহরে। এরপর যথারীতি পরের দিন সন্ধ্যায় আমি কলেজের সামনে চলে যাই ওর সাথে দেখা করার জন্য। শরীফও আসলো। আসার পর আমাদের কুশল বিনিময় শেষ করে আমাকে সে বলল, তোরা অনেকে হয়তো আমার উপরে রেগে আছিস, ভাবতে পারিস আমার হয়তো অনেক বেশি ইগো, আমি ভালো ছাত্র এই বলে তোদেরকে পাত্তা দিইনি। কিন্তু তোরা কি এটা দেখেছিলি আমি 3টা পরীক্ষা দিতে পারিনি? তখন তো তোরা কেউ একবারও কারণটুকু জানতে চাসনি আমার কাছে, আর যার কারণে আমি নিজে থেকেও তোদেরকে কিছু বলিনি। আমি তখন শরীফকে থামিয়ে দিয়ে বললাম, দোস্ত আগের কথা বাদ দে, এখন বল পরীক্ষা দিয়ে কোথায় হারিয়ে গিয়েছিলি এতদিন, কাহিনী কি বলতো? তখন সে বেশ কিছু সময় নিচে মাটির দিকে তাকিয়ে চুপ করে বসে থাকলো। এবার আমি ওর গায়ে হাত দিয়ে একটু ধাক্কা দিয়ে বললাম, আরে ভাই কি হয়েছে বল? এবার শরীফ আমাকে বলল, শোন তাহলে, আমার সাথে এবং আমার পুরো পরিবারের সাথে যে ঘটনা ঘটেছে তা জীবনটা শেষ করে দিয়েছে আমাদের। আমরা যে এখনো বেঁচে আছি এটাই লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। এবার ঘটনা বলছে শরীফ। এইচএসসি পরীক্ষার অ্যাডমিট দেওয়ার পর আমি মূলত কয়েকদিনের জন্য গ্রামে যাই সবার সাথে দেখা করে মুরব্বীদের দোয়া নেওয়ার জন্য। গ্রামে যাওয়ার পর একদিন সন্ধ্যায় আমি আর আমার 4 বন্ধু মিলে আমাদের নদীর ঘাটে আড্ডা দিচ্ছিলাম। মূলত আমার সাথে থাকা বাকি বন্ধুদের বাড়ি ছিল নদীর ঘাটের একটু পাশে, কিন্তু আমার বাড়িটা ছিল ঘাট থেকে একটু ভিতরের দিকে। আমার বাড়িতে যেতে হলে পথের মাঝে একটা পারিবারিক কবরস্থান ও একটা ভাঙা পশু হসপিটাল পড়ে। আমি যখন ওদের সাথে আড্ডা শেষ করে বাড়িতে ফিরছিলাম তখন প্রায় রাত 9টা কি 10টার মতো হবে। আমি নদীর পাশের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছিলাম। আমি যেহেতু ছোট থেকে গ্রামের পরিবেশে বড় হয়েছি, তাই কোনো কিছুতে ভয় না পেয়ে
রাত বেরাত চলাফেরার অভ্যাস ছিল, কিন্তু সেদিন কেমন জানি অদ্ভুত রকমের একটা আতঙ্ক আর ভয় কাজ করছিল আমার মনের ভিতর। যাই হোক, এত সাত পাঁচ না ভেবে আমি একটা সিগারেট ধরিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগলাম। এবার আমি যখন ওই পরিত্যক্ত পশু হসপিটালটি ক্রস করে কবরস্থানের দিকে পা বাড়ালাম, ঠিক তখনই হঠাৎ করে পিছন থেকে আমার নাম ধরে কেউ একজন ডাক দেয়। এরপর আমি যখন দাঁড়িয়ে যাই দেখার জন্য যে কে ডাকলো আমাকে, তখন হসপিটালের বাইরে চালানো লাইটের হালকা আলোতে দেখি একটা মেয়ে শাড়ির আঁচল দিয়ে বড় একটা ঘোমটা টানা মুখের উপর সে আমার দিকে হেঁটে আসছে। আমি এবার ভয়ের থেকে বেশি অবাক হয়ে যাই, কারণ এত রাতে একটা মেয়ে এখানে, আর কেনই বা ডাকছে আমাকে। যাই হোক, এসব ভাবতে ভাবতে সে আমার কাছে চলে আসে, এসে আমাকে জিজ্ঞাসা করে, কি খবর শরীফ ভাই, কেমন আছেন? আমি তার কথা শুনে বলি, আমি ভালো আছি, কিন্তু কে আপনি? এবার সে উত্তরে বলল, ভাইজান, আমাকে চিনতে পারলেন না? আমি পুতুল। পুতুল মূলত আমাদের পাশের বাড়িতে থাকে, আমার গ্রামের এক ছোট বোন। আমি তখন বললাম, কিরে পুতুল, তুই এত রাতে এখানে কি করছিস? এবার পুতুল আমাকে বলল, ভাইজান, বাড়িতে যাইতেছিলাম, দূর থেকে আপনাকে যাইতে দেখে ডাক দিলাম। কিন্তু ওর কথা শুনে আমার কেমন জানি একটু সন্দেহ হচ্ছিল যে ও এই অন্ধকারের ভিতর আমাকে কিভাবে দেখলো। আমার সন্দেহ হওয়ার কারণে আমি পুতুলকে পাল্টা প্রশ্ন করে বসলাম, অন্ধকারে আমাকে চিনলি কি করে পুতুল? এবার ও একটা হাসি দিয়ে আমাকে বলল, ভাই, এত বছর গ্রামে থাকি আর আপনার হাঁটা চলা আমি চিনব না, তা হয় কিভাবে? ওর কথা শুনে আমি স্বাভাবিকভাবেই সব কিছু মেনে নিয়ে হাঁটতে শুরু করি পুতুলের সাথে। পুতুল আমার থেকে প্রায় 2 বছরের ছোট ছিল। ওর পরিবারের অবস্থা খুব একটা ভালো না থাকায় ওকে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় ওর বাড়ির লোকজন। আমি যখন পুতুলের সাথে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন আমি পুতুলের মাঝে বেশ কিছু অদ্ভুত পরিবর্তন দেখি। পুতুল স্বভাবগতভাবে বেশ চঞ্চল টাইপের একটা মেয়ে ছিল, কিন্তু আজ ও আমার সাথে খুব অল্প কথা বলছে। আমি কোনো কিছু জিজ্ঞাসা করলে সে শুধু হ্যাঁ আর না বলে উত্তর দিচ্ছে। এছাড়াও পুতুল আমার থেকে বেশ একটু পিছনে পিছনে হাঁটছে, সে কখনো আমার সাথে বরাবর হাঁটছে না। এভাবে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমি যখন আমাদের বাড়ি থেকে একটু সামনে একটা বাঁশঝাড় আছে সেখানে চলে আসি, তখন আমি পুতুলকে জিজ্ঞাসা করলাম, আমি কি তোকে বাড়িতে এগিয়ে দিয়ে আসব? কিন্তু পুতুল আমার কোনো কথার উত্তর দিল না, যার কারণে আমি তাকে আবারও জিজ্ঞাসা করি। কিন্তু এবারও পুতুলের কাছ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আমি পিছনের দিকে তাকাই দেখতে যে ওর কি হয়েছে। আমি পিছনে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি আমার পিছনে কেউ নেই, পিছনে পুরো রাস্তাটা ফাঁকা, আমি ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই সেখানে। এটা দেখেই হঠাৎ বুকের ভিতরে ভয়ে কেঁপে উঠল আমার। কিন্তু সে সময় আমি নিজেকে সামলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করি, সেই সাথে আর কিছু না ভেবে বাড়ির দিকে জোরে জোরে হাঁটতে থাকি। বেশ কিছুটা হেঁটে আমি আমার বাড়ির সামনে চলে আসি। আমি যখন আমার বাড়িতে ঢুকতে যাব, তখন আমার ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে চোখ চলে যায় বাড়ির সামনে থাকা বড় হিজল গাছটার দিকে। সেদিকে তাকিয়ে দেখি লাইটের আবছা আলোতে গাছটার নিচে কেউ একজন বসে আছে। এটা দেখে ভয় আর কৌতূহল নিয়ে কাছে যাই দেখার জন্য কে বসে আছে সেখানে। এরপর আমি যতই কাছে যেতে থাকি, ততই গোঙানি আর কান্নার মতো একটা শব্দ আমার কানে আসতে লাগলো সেখান থেকে। আমি যখনই তার সামনে গিয়ে জিজ্ঞাসা করি কে সেখানে, তখনই চোখের সামনে যেটা দেখি সেটা দেখার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে দেখি আমি এতক্ষণ পুরো রাস্তাটা যার সাথে হেঁটে আসলাম, সেই পুতুল গাছের নিচে বসে আমার দিকে তাকিয়ে অদ্ভুত রকমের গোঙানির মতো শব্দ করছে। তবে সব থেকে ভয় তখনই পাই আমি যখন ওর মুখটার দিকে তাকাই। পুতুলের মুখের দিকে তাকাতেই দেখি ওর শরীরটা মানুষের মতো হলেও মুখটা পুরো বিভৎস রকমের। ওর মুখটা একদম কুকুরের মুখের মতো দেখতে, আর ওর মুখ দিয়ে অনবরত লালা ঝরে পড়ছে মাটিতে, আর মুখ থেকে দাঁতগুলো বাইরে বের হয়ে আছে। চোখের সামনে ভয়ঙ্কর এই দৃশ্য দেখে আমি ভয়ে জোরে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারাই সেখানে। পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফেরার পর আমি দেখি আমি আমাদের বাড়িতে শুয়ে আছি। আমার গায়ে তখন প্রচণ্ড জ্বর, আর সেই জ্বরের কারণে অনবরত কাঁপছে আমার শরীর। আমার জ্ঞান ফেরার পর গত রাতের সব ঘটনা আমি আমার বাড়ির লোকদেরকে খুলে বলি।
প্রিয় লিসেনার্স, ঘটনা এখানে শেষ হয়নি। এই ঘটনার ভয়াবহ সময় আর টুইস্ট এখান থেকেই শুরু। শরীফ কেন পুতুলকে এমন বিভৎস অবস্থায় দেখলো আর কেনই বা সে ভয় পেল, সেটা জানার পর সত্যি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম আমি। কারণ এই জিনিসের ভুক্তভোগী হয়তো আপনিও হতে পারেন। যাই হোক, চলুন পরের অংশে। আবারও বলছে শরীফ, আমি যখন সব ঘটনা বলি তখন আমার মুখে পুতুলের কথা শোনার সাথে সাথেই সবাই কেমন জানি ভয় পেয়ে যায়। এটা শোনার পর আমার মা আমার বাবাকে উদ্দেশ্য করে বলে উঠল, শরীফকে কোনো ক্ষতি করলো না তো ওরা? ও তো কিছুই জানে না এই ব্যাপারে, ও তো পুরো নির্দোষ। মায়ের মুখে এমন অদ্ভুত কথা বলতে শুনে আমি রেগে গিয়ে বলি, কি ভুলভাল বকছ? কি হয়েছে আমাকে একটু বলবা? তখন আমার বাবা বলতে শুরু করেন, শরীফ, তোর পরীক্ষার কারণে আমি কিছুই বলিনি তোকে। তাছাড়া তুই বাড়িতে আসিসনি অনেক দিন। আর এদিকে এটা শোনার পর তোর পরীক্ষা খারাপ হবে, মানসিকভাবে ভেঙে পড়বি বলে আর কিছুই বলিনি। আমি আব্বাকে থামিয়ে দিয়ে বলি, কি হয়েছিল বলেন তো? আব্বা বলেন, পুতুল 1 মাস হলো মারা গিয়েছে। তুই যে গাছটার নিচে ওকে দেখেছিস, ওইখানে পুতুল কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছিল। আর নদীর ঘাটের পাশের কবরস্থানে কবর দেওয়া হয়েছিল পুতুলকে। আমি এবার জিজ্ঞাসা করি, পুতুল আত্মহত্যা কেন করলো, আর এর সাথে এসব ঘটনার সম্পর্ক কি? এটা জিজ্ঞাসা করার সাথে সাথেই আমার আব্বা সহ বাড়ির সবাই বিষয়টা এড়িয়ে গেল। তবে আমি পুতুলের মৃত্যুর কারণটা নিয়ে বেশ কৌতূহল ছিলাম। এসব কিছুর পর আমি সেদিন আমার চাচার কাছে গিয়ে জোরাজোরি শুরু করতে থাকি সব কিছু জানার জন্য। তখন চাচা আমার সাথে ঘটে যাওয়া সমস্যা আর পুতুলের আত্মহত্যা করার রহস্য উন্মোচন করে দেন আমার সামনে। মূলত পুতুলের বাবা ছিলেন একজন কবিরাজ। গ্রামে তার নামডাক ভালোই ছিল, মোটামুটি ভালো কাজ জানতেন তিনি। পুতুল ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে থাকতো। এক কথায় বলা যায় সে আমার মায়ের আদর যত্নেই মানুষ হয়েছে বেশি, যার সুবাদে পুতুল প্রায় আমাদের বাড়িতে আসতো, টুকটাক কাজ করত আমার মায়ের সাথে। সে যখন আমার বাড়িতে আসতো, সেই আসা যাওয়ার মাঝে আমার ফুফাতো ভাই ফারুকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় পুতুল। পুতুল যে বিবাহিত সেটা জেনেও আমার ভাই তার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। মূলত পুতুলের স্বামী কৃষিকাজ করতেন, যার কারণে তার স্বামী অধিকাংশ সময় বাইরে গ্রামে যেতেন কাজ করতে, আর মরশুম শেষ হলেই ফিরত গ্রামে। আর এই সুযোগে তারা দুইজন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এভাবে একটা সময় পুতুল অন্তঃসত্ত্বা হয়ে যায়। এই ঘটনার পর পুতুল যখন আমার ভাইয়ের কাছে এসে তাকে বিয়ে করতে বলে, তখন আমার ভাই ফারুক বিভিন্নভাবে তাকে বাচ্চাটি নষ্ট করতে বলে। এক পর্যায়ে পুতুল বাধ্য হয়ে আমার বাড়ির সবাইকে এই ব্যাপারটা জানায়। জানানোর পর আমার ভাই ফারুক তাকে মেরে ফেলার হুমকি দিয়ে সবকিছু অস্বীকার করে। তারপর পুতুলকে আমাদের বাড়ি থেকে সবাই মিলে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এসব অপমান আর তার কৃতকর্মের ফল সহ্য করতে না পেরে সেই দিন রাতেই পুতুল আমাদের বাড়ির সামনে গাছের নিচে বসে বিষ খেয়ে আত্মহত্যা করে। সমস্যাটা এই পর্যন্ত এসেই হয়তো শেষ হলেই পারত, কিন্তু না, এই সমস্যাটা প্রতিনিয়তই বাড়তেই থাকে, যেটা আমার পরিবার আর আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আর এই সমস্যার কারণে আমি আবারও গ্রাম ছেড়ে এখানে চলে আসি শুধুমাত্র একটু স্বাভাবিকভাবে বাঁচার জন্য। এরপর আমি আবারও শরীফকে জিজ্ঞাসা করি, তারপর কি হয়েছে, সমস্যা বাড়লো কিভাবে বল? আবার শরীফ বলতে শুরু করলো, শোন তাহলে। পুতুলের মৃত্যুর পর পুতুলের বাবা আসেন আমাদের বাড়িতে, এসে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। যদিও তার এমন আচরণ ওই সময় স্বাভাবিক ছিল, সন্তান হারানোর কষ্ট বাবা মা সহ্য করতে পারেন না, কিন্তু এরপর তিনি যেটা করলেন সেটা সত্যিই অস্বাভাবিক ছিল। পুতুলের মৃত্যুর পর তার বাবা আমাদের উপর প্রচণ্ডভাবে ব্ল্যাক ম্যাজিক করেন। যতটুকু জেনেছিলাম, তার বাবা নিজেরই মেয়ে পুতুলের লাশের হাড় তুলে সেটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করেছিলেন আমাদের উপর। তিনি এত ভয়ঙ্করভাবে ব্ল্যাক ম্যাজিক করেছিলেন যে আমরা বিভিন্ন সময় পুতুলকে বিভৎস অবস্থায় অনেক জায়গায় দেখতে শুরু করি, যেমনটা সেদিন আমি দেখেছিলাম। ঠিক তেমনই আমার ভয় পাওয়ার কিছুদিন বাদে আমি দুপুরে আমার বাড়ির পাশে পুকুরটাতে গোসল করতে যাই। হঠাৎ আমি যখন পানির নিচে ডুব দিই, ডুব দেওয়ার এক পর্যায়ে আমি অনুভব করি আমার শরীরের উপর প্রচণ্ড চাপ। কেউ একজন শক্তভাবে পানির নিচে চেপে ধরেছে আমাকে। আমি প্রাণপণে চেষ্টা করছি পানির উপরে ওঠার, কিন্তু আমি পারছি না। এক পর্যায়ে আমি ভয়ে পানির নিচে দোয়া দুরূদ পড়তে থাকি এবং আল্লাহকে স্মরণ করতে থাকি। এভাবে কিছুক্ষণ পর
আমার দম যখন বন্ধ হয়ে যাচ্ছিল, হঠাৎ আমি অনুভব করলাম অদৃশ্য শক্তিটি আমাকে ছেড়ে দিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল, আর আমি মুক্ত হলাম। মুক্ত হওয়ার সাথে সাথেই আমি একটা লাফ দিয়ে পানির উপরে উঠে বসি। আমি যখনই পানির উপরে উঠে পুকুর ঘাটে উঠতে যাব, তখনই তাকিয়ে দেখি সামনে পুতুল পুকুর ঘাটে বসে আমার দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে হাসছে। সেই মুহূর্তে আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আবারও দোয়া কালাম পড়তে শুরু করলাম এবং সেই সাথে একটা চিৎকার দিতে আমার বাড়ি থেকে লোকজন ছুটে আসে পুকুর ঘাটে। তারা আসার পর আমি সব খুলে বলি। সব কিছু শোনার পর এসব বিষয় নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে সমস্যা আরও বেশি বেড়ে গেল। শুরু হয় আরও ভয়াবহ কিছু। প্রতি রাতেই পুতুলের অবয়বটি আমাদের বাড়ির উঠোনে হাঁটাচলা করতে শুরু করে। রাতের বেলাতে যে ঘরের বাইরে যায়, সেই পুতুলের বিভৎস চেহারা দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায়। এভাবে দিনের পর দিন বিভিন্ন অত্যাচার চলতেই থাকে আমাদের উপর। এসব কিছু চলার মাঝে পুতুলের বাবা আমার সেই ভাই, অর্থাৎ যার সাথে পুতুলের সম্পর্ক ছিল, তাকে মেরে ফেলার জন্য আরও বাজেভাবে তার উপর চিনচালান করে। আমার ভাই ফারুকের উপর কালো জাদু করার ফলে কয়েকদিন পর সে মারা যায়। তার মৃত্যুটি ছিল খুব ভয়াবহ। আমার ভাইয়ের মৃত্যুর আগে যখন তার উপর কালো জাদু করা হয়, ঠিক সেই সময়ের কথা এটি। একদিন ফারুক মাঠ থেকে কাজ করে বাড়িতে ফিরছিল সন্ধ্যায়। সে যখন বাড়ির কাছাকাছি আসে, সে দেখে আমাদের হিজল গাছের নিচে একটা 2 থেকে 3 বছরের ছোট বাচ্চা বসে আছে। বাচ্চাটির কাছে যেতেই বাচ্চাটি কান্না শুরু করে। বাচ্চার কান্নার শব্দ শুনে সে বাচ্চার সামনে গিয়ে বসে জিজ্ঞাসা করে, কে তুমি? বাড়ি কোথায় তোমার? আর এখানে কেন এসেছো? সে যখনই জিজ্ঞাসা করে, তখন বাচ্চাটি আরও জোরে জোরে কান্না করতে থাকে। বাচ্চাটির কান্নাতে তার মায়া হয় অনেক, যার কারণে ভাবে সে বাচ্চাটিকে তার সাথে বাড়িতে নিয়ে যাবে, পরে কেউ খোঁজ করলে তাকে দিয়ে দিবে। এটা ভেবে ফারুক বাচ্চাটিকে যখনই কোলে তোলার সাথে সাথেই বাচ্চাটি মুহূর্তের ভিতরে বিভৎস রূপ নিয়ে তার মুখ ক্ষতবিক্ষত করে ফেলে নখের আঁচড় দিয়ে। বাচ্চাটি যখনই আঁচড় দেয়, তখনই সে বাচ্চাটিকে তার কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ভয়ে একটা চিৎকার দিয়ে সেখান থেকে দৌড় দিয়ে সামনে যাওয়ার জন্য পা বাড়ায়। যখনই সামনে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই ফারুক তার মাথাতে এক প্রচণ্ড আঘাত অনুভব করে। তারপর তার আর কিছুই মনে নেই। এদিকে তার চিৎকারের শব্দ শুনে আব্বা মা সহ যখন বাড়ির সবাই সেখানে যায় দেখতে, সেখানে গিয়ে দেখে ফারুক গাছের একটা ভাঙা ডালের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ফারুকের মুখ ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত হয়ে আছে, যেটা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। এরপর সবাই সেখান থেকে ধরাধরি করে ফারুককে বাড়িতে নিয়ে আসে। এসে ডাক্তার ডেকে ক্ষত জায়গার চিকিৎসা করায়। এক পর্যায়ে ফারুকের জ্ঞান ফেরার পর ফারুক সবাইকে বাচ্চাটির ব্যাপারে আর তার মুখের ক্ষতর ব্যাপারে বলে। শুধু এইটুকুতেই ফারুকের সমস্যা থেমে থাকেনি। ওই দিন রাতে ফারুক ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে পুতুল একটা বাচ্চা কোলে নিয়ে তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে কাঁদছে, আর তার মুখটা কালো হয়ে আছে। ওই দিন রাতটা কোনোভাবে কেটে যায় ফারুকের। এর পরের দিন শুরু হয় অন্য কিছু। ফারুক যখনই একা থাকে, তখনই সে একটা জিনিস দেখতে থাকে। সে দেখত অদ্ভুত রকমের একটা হিংস্র জন্তু তার দিকে তেড়ে আসছে তাকে আঘাত করার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার এখানে, সে যেটা বলেছিল, জন্তুটির পায়ের অংশ দেখতে মানুষের পায়ের মতো, আর মুখটা ছিল বিভৎস লম্বা, মুখ দিয়ে লালা ঝরছে, এমন একটা জন্তুর কথা ফারুক বলেছিল সবাইকে। প্রতিনিয়ত সে যখনই একা কোথাও যায়, সেটা হোক কাজ করতে বা অন্য কিছু, সেই অদ্ভুত জন্তুটি তাকে তাড়া করত। এভাবে সব সময় এটা দেখে ভয় পেতে পেতে একসময় ফারুক পাগলের মতো আচরণ করতে শুরু করে। এক পর্যায়ে ফারুকের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। সে যখনই খাবার খেতে যেত, তখনই তার মুখ থেকে রক্ত বের হওয়া শুরু হতো। ফারুকের এমন খারাপ অবস্থার কারণে আমরা একটা কবিরাজের কাছে যাই। যাওয়ার পর যা হয়েছিল তা ছিল সত্যি অনেক খারাপ। কবিরাজের বাড়ি থেকে আসার পর সেদিন রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। প্রায় মধ্যরাতের দিকে হঠাৎ ফারুকের ঘর থেকে প্রচণ্ড জোরে কিছু একটা শব্দ হয়। সেই শব্দের কারণে যখন সবার ঘুম ভাঙে, সবাই মিলে ফারুকের ঘরের দিকে যাই ছুটে দেখতে সেখানে কি হয়েছে। সেখানে গিয়ে সবাই দেখে ফারুক ঘরে নেই। ফারুক তার ঘর থেকে কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। ফারুককে অনেক জায়গায় খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। সে সময় বাড়িতে সবাই কান্নাকাটি শুরু করে দেয়। এরপর ফারুকের হারিয়ে যাওয়ার 3 দিন পর ফারুককে পাওয়া যায় আমাদের নদীর ঘাটে মৃত অবস্থায়।
তবে সব থেকে কষ্ট আর খারাপ লেগেছিল যখন ওর শরীরটা দেখেছিলাম আমরা। ফারুককে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছিল। ওর ঘাড় আর পায়ের গোড়ালির অংশ ভেঙে ফেলা হয়েছিল। তবে ফারুককে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছিল তা কোনো মানুষের দ্বারা সম্ভব না। ফারুকের মৃত্যুর পর সমস্যাগুলো আরও খারাপভাবে রূপ নিতে থাকে। ঠিক তেমনই একদিনের কথা। আমার দাদা বাজার থেকে বাড়িতে ফিরছিলেন সন্ধ্যার একটু আগে। আমার দাদা যখন বাড়ির কাছাকাছি বাঁশঝাড়টার কাছে আসে, সেখানে এসে দেখতে পাই আমার ভাই ফারুক সেখানে বসে আছে। ফারুক সেখানে বসে দুই পায়ের মাঝে মাথা রেখে মাটিতে কি যেন লেখালেখি করছে। এটা দেখে আমার দাদা ফারুকের কাছে যায় ফারুককে ডাকতে, কিন্তু দাদার যেহেতু বয়স হয়েছে ওনার তেমন কিছু মনে থাকতো না। কিছুদিন আগে যে ফারুক মারা গিয়েছে সেটা দাদার মনে ছিল না। দাদা এবার ফারুকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি রে দাদা, তুই এখানে বসে আছিস কেন? গরুগুলো গোয়ালে তুলেছিস? বেশ কয়েকবার ডাকার পর যখন ফারুক কোনো কথা বলছিল না, তখন দাদা ফারুকের গায়ে হাত দিয়ে ডাক দেয়। ফারুকের গায়ে হাত দেওয়ার সাথে সাথেই ফারুক যখন মুখ তুলে দাদার দিকে তাকায়, তখন দাদা যেটা দেখলো সেটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত থাকবো না সেই সময়। দাদা দেখে শরীরটা ফারুকের, কিন্তু মুখটা বিভৎস এক জন্তুর। দাদা এটা দেখে ভয়ে দৌড় দেন সেখান থেকে বাড়ির দিকে। দাদা যখন দৌড়ে বাড়ির দিকে আসছিল, ওই জন্তুটিও তার পিছন পিছন তাকে তাড়া করতে করতে আসছিল। এক পর্যায়ে দাদা দৌড়ে বাড়ির ভিতর চলে আসেন, এসে পিছনে তাকান দেখার জন্য, কিন্তু সেদিকে তাকিয়ে দাদা দেখে জন্তুটি আমাদের বাড়ির সীমানাতে এসে দাঁড়িয়ে প্রাণপণে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছে। কিন্তু সেই জন্তুটি কোনো অদৃশ্য এক শক্তির কারণে হাজার চেষ্টা করেও আমাদের বাড়ির সীমানা পার করে ঢুকতে পারছিল না ভিতরে। প্রিয় লিসেনার্স, জন্তুটি বাড়ির ভিতরে ঢুকতে না পারার কারণ ফারুকের মৃত্যুর পর আমাদের বাড়িটি বন্ধ করা হয়েছিল। হয়তো সেই কারণেই সে জন্তুটি আর বাড়িতে প্রবেশ করতে পারেনি। এভাবে একের পর এক সমস্যা বাড়তে দেখে আমার বাড়ির লোকজন পুতুলের বাবা মায়ের কাছে গিয়ে ক্ষমা চায় সব কিছুর জন্য, কিন্তু তারা কোনো কিছুতেই দয়া মায়া না দেখিয়ে সোজা সাপটা বলে দেয়, তোদের যা করার কর, যেখানে যাওয়ার যা, কিন্তু আমি তোদের পরিবারকে ধ্বংস না করা পর্যন্ত থামব না। এটা বলেই সেখান থেকে তাড়িয়ে দেয় আমাদেরকে। এরপর আমরা পুতুলদের বাড়ি থেকে অন্য এক কবিরাজের কাছে যাই। সেখানে গিয়ে আমাদের সমস্যার কথা বলি। সব কিছু শুনে কবিরাজ আমাদের সবাইকে একটা করে তাবিজ দেন। তবে তাবিজগুলো ব্যবহারের নিয়ম ছিল খুব অদ্ভুত। তিনি তাবিজগুলো একটা মাটির কলসিতে দিয়ে বলেন, প্রতিদিন মাগরিবের আজানের সময় এই কলসি থেকে তাবিজগুলো বের করবেন, করে সেগুলো হাতে পরবেন। তবে আবারও ফজরের আজান শুনে তাবিজটি খুলে কলসিতে রাখবেন। তবে মনে রাখবেন তাবিজটি যেন সকাল পর্যন্ত পরে না থাকা হয়। এভাবে আমাদেরকে 19 দিন পর্যন্ত এটা করতে বলেন হুজুর। আমরাও সমস্যা সমাধানের জন্য মরিয়া হয়ে উঠি, যার কারণে তখন যে কোনো কিছুর মূল্যেই বের হতে চাচ্ছিলাম এই সমস্যা থেকে। যাই হোক, হুজুরের কাছ থেকে সব কিছু নিয়ে আমরা বাড়িতে চলে আসি। সেদিন মাগরিবের আজানের সাথে সাথেই আমরা সবাই তাবিজটি হাতে পড়ি। তাবিজটা ব্যবহার করার পর আমাদের সাথে সমস্যাগুলো আশ্চর্যজনকভাবে কমে যায়। সমস্যাগুলো সবার সাথে কমে গেলেও সমস্যা থেমে থাকেনি। এরপরের সমস্যা ছিল একেবারে ভিন্ন। এরপর আমাদের গ্রামের অধিকাংশ লোক পুতুলকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখতে শুরু করে। এর সাথে সেই অদ্ভুত জন্তুটির সামনে পড়ে ক্ষতিগ্রস্ত হতে থাকেন সবাই। গ্রামে যখন প্রবলভাবে সমস্যা দেখা দেয়, তখন এক প্রকার সন্ধ্যার পর খুব দরকার না হলে কেউ বাইরে আসা বন্ধ করে দেয়। সন্ধ্যার পর পুরো গ্রামটা যেন শান্ত হয়ে যায়। গ্রামে এই ঘটনা চলমান থাকার মাঝে আমাদের উপর আবারও ব্ল্যাক ম্যাজিক করেন পুতুলের বাবা। ইতিমধ্যে এসে বুঝে গিয়েছিল আমরা কোনো এক কবিরাজের সাহায্য নিয়ে সুস্থ আর ভালো আছি সেটা। তবে এইবার উনি যেভাবে আমাদের উপর কালো জাদু করেন তা ছিল অন্যরকম। তবে এবার তিনি এটা নিজে না করে অন্য ধর্মের কোনো মহিলা তান্ত্রিকের সাহায্য নিয়ে তিনি আমাদের উপর কালো জাদু করেন। তিনি এবার যখন ব্ল্যাক ম্যাজিক করেন আমাদের উপর, সেটা করে তিনি আমাদের শারীরিকভাবে কোনো ক্ষতি করতে পারেনি, কারণ আমরা তখন ওই হুজুরের দেওয়া তাবিজটি ব্যবহার করছিলাম। তবে তিনি এবার আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে দেন। তিনি কালো জাদু করার পরপরই আমাদের মাঠের ফসলগুলো অস্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায়। ধানে পোকা লেগে পুরো ধানগুলো কালো হয়ে যায়। পুকুর ভর্তি মাছ
একসাথে মারা যায়। আমাদের যাবতীয় খাবার ও অন্যান্য জিনিসগুলো নষ্ট করে ফেলে। এরপর আমরা আবারও সেই কবিরাজের কাছে গিয়ে সাহায্য নিয়ে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরি। তবে সমস্যার সমাধান তখনও পুরোপুরি হয়নি। এবার আমি শরীফের মুখে সব ঘটনা শুনে শরীফকে থামিয়ে দিয়ে বলি, ভাই, সব তো বুঝলাম, কিন্তু এসব কিছুর সাথে তো 3টা পরীক্ষা না দেওয়ার সম্পর্ক কি? এরপর শরীফ বলল, পরীক্ষা কেন দিতে পারিনি সেটা জানতে চাস? তাহলে আবার তোকে এই ঘটনার প্রথমে যেতে হবে। সেই দিন যখন আমি রাতে নদীর ঘাট থেকে ফেরার পথে পুতুলকে দেখে ভয় পেয়েছিলাম, তার একদিন পর আমি সুস্থ হয়ে যাওয়াতে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি খুলনাতে চলে আসব। আর তার উপর যেহেতু আমার কয়েকদিন পর পরীক্ষা এবং এসব ঝামেলা, সব মিলিয়ে আমি চলে আসার জন্য মন ঠিক করে ফেলি। তবে আসার দিন আমি আবারও নতুন করে বিপদের মুখে পড়ি। সেদিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ গুছিয়ে বের হতে হতে আসরের আজান দিয়ে দেয়। আমার বাবা তখন আমাকে বলে, আজান দিয়ে দিয়েছে, নামাজটা পড়ে তারপর বের হ। আমি আসরের নামাজ শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই। আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ডে যেতে প্রায় 30 মিনিট সময় লাগে। স্ট্যান্ডে যাওয়ার আগে সেই নদীর ঘাট পার করে তারপরে যেতে হয়। যেহেতু আমার ইতিমধ্যে দেরি হয়ে গেছে, তার উপর খুলনাতে পৌঁছাতে হবে রাতে, যার কারণে আমি কোনো যানবাহনের অপেক্ষা না করেই নদীর ঘাটের দিকে হাঁটতে শুরু করি। এভাবে আমি যথারীতি হাঁটতে হাঁটতে নদীর ঘাটে পৌঁছে যাই। আমি যখন ঘাটে পৌঁছাই তখন প্রায় সন্ধ্যা হবে। আমি তখন মাঝ নদীতে খেয়া পার হচ্ছি। দূরের মসজিদ থেকে শুনতে পেলাম মাগরিবের আজান। এরপর আমি নদী পার হয়ে রাস্তার দিকে যাওয়া মাত্রই দেখি একটা অটো দাঁড়িয়ে আছে রাস্তা থেকে একটু দূরে। আমিও মনে মনে বেশ কিছুটা খুশি হয়ে গেলাম, এটা ভেবে যে আমাকে আর অটোর জন্য দাঁড়িয়ে থাকা লাগবে না। আর তার উপরে আমার পিছনে যেহেতু আরও অনেক মানুষ আছে, আমি আর 7-5 না ভেবেই তড়িঘড়ি করে অটোর দিকে দ্রুত হেঁটে যাই। সেখানে গিয়ে দেখি পুরো অটোটা ফাঁকা। আমি এবার অটোওয়ালাকে জিজ্ঞাসা করি সে বাস স্ট্যান্ডে যাবে কিনা। সে আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বোঝালো অটোতে উঠে বসার জন্য। আমিও তার ইশারা বুঝে তখন অটোতে উঠে বসি। আমি উঠে বসার 2 থেকে 3 মিনিট পর 2 জন মহিলা একটা বাচ্চা সহ অটোতে উঠে বসলেন। আমি তাদের দিকে তাকিয়ে বেশ ভয় পেয়ে যাই। তাদের 2 জনের পরনে কালো শাড়ি, মাথায় লম্বা সিঁদুর, কপালে লাল টিপ, আর 2 জনের হাতে কালো কাপড়ের 2টা পুটলি ঝোলানো। তারা অটোতে ওঠা মাত্রই অটোওয়ালা খুব দ্রুত অটো টান দেয়। অটোটা কিছু দূর যাওয়ার পর তারা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতে শুরু করে। তারা এভাবে তাকিয়ে ছিল যে তাদের চাহনি দিকে যে কেউ এমন অবস্থায় ভয় পেতে বাধ্য হবে। আমি যেন এই সময় খারাপ কিছু কল্পনাতেও আনতে চাচ্ছিলাম না, যার কারণে আমি যতটা সম্ভব ততটা স্বাভাবিক থাকার চেষ্টা করি। আমি ততক্ষণ পর্যন্ত নিজেকে স্বাভাবিক রাখতে পেরেছিলাম যতক্ষণ পর্যন্ত আমি সময় দেখার জন্য ঘড়ির দিকে না তাকিয়েছিলাম। হাতে থাকা ঘড়িটার দিকে তাকাই কয়টা বাজে সেটা দেখার জন্য। ঘড়ির দিকে তাকিয়ে আমার বুকটা কেঁপে উঠল ভয়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়িতে তখন রাত 8টা, অথচ আমি কিছুক্ষণ আগেই উঠলাম অটোতে। আর এমনিতেও নদীর ঘাট থেকে বাস স্ট্যান্ডে যেতে 15 মিনিট সময় লাগে। এবার আমি বাইরের দিকে তাকাই দেখার জন্য যে আমি ঠিক রাস্তাতে আছি কিনা, কিন্তু বাইরে তাকিয়ে আমি দেখি আমি এক অচেনা জায়গার মাঝ দিয়ে যাচ্ছি। এর আগে আমি কখনোই এরকম জায়গা দেখিনি। যত দূর চোখ যাচ্ছে চাঁদের আলোতে দেখছি ফাঁকা আর বালি, মনে হচ্ছিল কোনো মরুভূমিতে চলে এসেছি আমি। এসব কিছু দেখে আমি এবার প্রচণ্ড ভয় পেয়ে যাই। ভয়ে সামনে থাকা ড্রাইভারকে জিজ্ঞাসা করি, ভাই, আমাকে কোথায় নিয়ে এসেছেন? আল্লাহর দোহাই লাগে, আমাকে ঠিক জায়গাতে নিয়ে চলুন। এই বলে আমি অনবরত চিল্লাতে থাকি। এক পর্যায়ে আমার সামনে বসে থাকা সেই 2 জন মহিলা নীরবতা ভেঙে আমাকে একটা ধমক দিয়ে বলে, চুপ করে বসে থাক, তোকে তোর গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এটা বলে আমার দিকে তাকিয়ে তারা বিচ্ছিরি একটা হাসি দেয়। আমি আর কোনো কিছু না ভেবে আমার শরীরের যত শক্তি ছিল সেটা দিয়ে আল্লাহু আকবার বলে অটো থেকে একটা লাফ দিই। এরপর আমার আর কিছু মনে নেই, বাকিটা শুনেছিলাম আমার বাবার মুখ থেকে। বাবা আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই বলছি। পরের দিন সকালে তোকে বাস স্ট্যান্ডের একটা নালার পাশে পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী। এরপর তোর মানিব্যাগে থাকা নাম্বার থেকে ফোন দেয় আমাদেরকে। আমরা যাওয়ার পর দেখি তুই তখনও অজ্ঞান অবস্থায় আছিস। এরপর তোকে বাড়িতে আনি। বাড়িতে আনার পর
সারাদিন পর তোর জ্ঞান ফেরে বিকালে, কিন্তু তোর জ্ঞান ফেরার পর থেকেই তুই অদ্ভুত আচরণ করতে শুরু করিস। তোকে কোনোভাবেই আমরা বাড়িতে আটকে রাখতে পারছিলাম না। তুই দৌড়ে আমাদের বাড়ির সামনে হিজল গাছটার নিচে গিয়ে অদ্ভুতভাবে মাটিতে শুয়ে মাটি কামড়ে খেতে শুরু করলি। তোর এসব আচরণ দেখে আমাদের আর বুঝতে বাকি রইল না যে আসল সমস্যাটা কোথায়। তখন আর এক মুহূর্ত দেরি না করেই সেই হুজুরকে ফোন করি আমরা। হুজুর তোকে তার কাছে নিয়ে যেতে বলে। আমরা হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর ভারণ দেওয়াতে যেটা বললেন তা শুনে আমরা অনেকটা ভেঙে পড়ি। হুজুর বললেন, পুতুলের বাবা এবার তোকে মারার জন্য 2 জন মহিলা তান্ত্রিকের সাহায্য নেয়। তারা তোর উপর একটা খারাপ জিন চালান করে, আর সেই জিনকে বলা হয় তোর রুহুকে কবজা করে ধীরে ধীরে তোকে মেরে ফেলার জন্য। এরপর আমরা হুজুরের কাছে অনেক কাকুতি মিনতি করি এটা সমাধানের জন্য। তখন হুজুর আমাদেরকে জানায় তার পক্ষে এটা পুরোপুরি শেষ করা সম্ভব না, তবে তিনি বলেন আমি এমন কিছু করতে পারবো যাতে করে এই জিনটি আর না আসতে পারে। তখন হুজুরের কথা শুনে আমরা হুজুরকে কাজ করতে বলি। তুই হুজুরের চিকিৎসা নিয়ে যতদিনে সুস্থ হলি ততদিনে তোর পরীক্ষা 3টা শেষ হয়ে যায়। এসব কিছু শরীফের থেকে শোনার পর আমার মনের ভিতরে একটা প্রশ্ন ঘুরছিল তখন, যার কারণে আমি শরীফকে আবার থামিয়ে প্রশ্ন করে উঠলাম, আচ্ছা পুতুলের বাবা যদি তোদের উপরে ব্ল্যাক ম্যাজিক করে থাকে তাহলে গ্রামের লোকেরা কেন সেই অদ্ভুত জন্তুটি দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল? তখন শরীফ কিছুক্ষণ চুপ থেকে বলল, এটা আমি শুনেছিলাম আমাদের গ্রামের মসজিদের হুজুরের থেকে। তিনি নিজেও সেই জন্তুটির সামনে পড়েছিলেন। একদিন তিনি খুলনাতে ডাক্তার দেখাতে আসার কারণে আমার সাথে তার দেখা হয়। তখন তিনি আমাকে সেটা বলেছিলেন। মূলত আমরা যে হুজুরের কাছে চিকিৎসা নিতে গিয়েছিলাম সেই হুজুর পুরোপুরিভাবে আমার পরিবারের সমস্যা সমাধান করতে পারে না, যার কারণে সেই জন্তুটি তার সীমানা থেকে কেটে গিয়ে উন্মুক্ত হয়ে যায় এবং গ্রামের সবার উপরে সমস্যা শুরু করতে থাকে। কিন্তু গ্রামের সমস্যা বেশি দিন থাকে না, সেটার সমাধানও হয়েছিল আশ্চর্যজনকভাবে। এটা শুনে আমি শরীফকে বলি, এটার সমাধান কিভাবে হলো? তখন সে বলতে শুরু করে, নিশ্চয় আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসেন, যার কারণে তিনি তাদের সাহায্যের জন্য কোনো না কোনো রাস্তা রাখেন। ঠিক সমস্যা ভয়াবহ রূপ নেওয়ার একদিনের কথা এটি। হঠাৎ গ্রামে এক অদ্ভুত পাগলের প্রবেশ হলো। সেই পাগল আমাদের গ্রামে 7 দিন থাকে। পাগল সারাদিন গ্রামের এক কোণা থেকে আর এক কোণায় ঘোরাঘুরি করত আর মাটিতে কি যেন লিখত, কিন্তু রাত হলেই কোথায় থাকতো কেউ জানতো না। তবে আশ্চর্যের বিষয়, সবাই একটা ব্যাপার লক্ষ্য করে, পাগলের আগমনের পর সমস্যা কমতে শুরু করে। এরপর 7 দিনের মাথায় আর সেই পাগলকে কেউ কখনো দেখেনি। আজও আর তাকে পাওয়া যায়নি কোথাও। পাগলটা চলে যাওয়ার সাথে সাথে গ্রামের সমস্যা দূর হয়ে যায়। আর পাগলটা যখন গ্রামে আসে তখন আমার বাবা বেশ কয়েকবার সেই পাগলের সাথে কথা বলতে যায়, কিন্তু যতবারই কথা বলতে যায় ততবারই পাগল আমার বাবাকে তার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করত, যার কারণে তার কাছ থেকে আমরা কোনো সাহায্য নিতে পারিনি। সর্বশেষ আমি শরীফকে প্রশ্ন করি, আচ্ছা পুতুলের বাবা যে তোদের ক্ষতি করলো তার কিছু হয়নি? তখন শরীফ লম্বা একটা শ্বাস ছেড়ে বলল, বন্ধু একটা কথা আছে জানিস তো, তুই পাপ করলে এর সাজা তুই পাবি। পাপ বাবাকেও ছাড়ে না। পুতুলের বাবা যেটা করেছিল সেটা ছিল ইসলামের দৃষ্টিতে হারাম, যা সরাসরি শিরক। সে তার শাস্তি দুনিয়াতে পেয়েছে। সে মারা গেছে আজ 2 বছর হলো, তবে সে মারা যাওয়ার আগে খুব কষ্ট পেয়ে মরেছে। মৃত্যুর আগে তার আশেপাশে তার পরিবারের লোকও ছিল না। সে প্যারালাইজড হয়ে গিয়েছিল। এক পর্যায়ে এভাবে পড়ে থাকতে থাকতে তার সারা শরীরে পোকা বাসা বাঁধে। এক কথায় বলা যায় একটা জীবন্ত মানুষকে পোকায় খাচ্ছে। পুরো শরীরে পোকা হয়ে যাওয়াতে তিনি আর বেশি দিন বাঁচেনি। তবে হয়তো ভাবতে পারিস তার মৃত্যু হওয়াতে আমাদের সমস্যার সমাধান হয়েছে, কিন্তু না, আমাদের সমস্যার সমাধান এখনো হয়নি। এখনো আমাদের সাথে অনেক সমস্যা চলমান। এটা বলেই সেদিনের মতো কথা শেষ হয় আমাদের। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমনভাবে উপভোগ করলেন সেটা জানানোর দায়িত্ব আপনার। তাই দেরি না করে কমেন্ট করে ফেলুন আপনার অনুভূতি। আমি বিশ্বাস করি এই ঘটনাটি আপনাদেরকে নিরাশ করেনি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে আরেকবার মনে করিয়ে দিই, ভয়ের ঘন্টা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে
তা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সেই সাথে আপনার কাছে কোনো ঘটনা থাকলে দেরি না করে এখনই পাঠিয়ে দিন ইমেল করে আমাদেরকে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো ভয়েরঘন্টা@gmail.com। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভয়ের ঘন্টার সাথেই থাকুন। খোদা হাফেজ।